আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলার পরও কেন ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুড়তে পারছে, এই প্রশ্ন এখন সবার। কারণ একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় অংশ ধ্বংস করেছে, অন্যদিকে বাস্তবে প্রতিদিনই উপসাগরীয় অঞ্চলে নতুন করে সতর্কতা জারি হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হচ্ছে এবং কখনো কখনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিরোধ ভেদ করে আঘাতও হানছে। এই বৈপরীত্য বোঝার জন্য শুধু কতগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে তা দেখা যথেষ্ট নয়, দেখতে হবে ইরানের সামরিক কৌশল, উৎপাদন কাঠামো, ছড়িয়ে থাকা মোবাইল লঞ্চ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধের ধারণা কিভাবে কাজ করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল যে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। হোয়াইট হাউস জানায়, ইরানের বহু ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার, জ্বালানি সংরক্ষণাগার, যোগাযোগ কেন্দ্র এবং ড্রোন উৎপাদন অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু সামরিক বাস্তবতায় এমন দাবি ধোপে টিকছে না, কারণ একটি রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেবল স্থায়ী ঘাঁটির উপর নির্ভর করে না, বরং লুকানো মজুদ, বিকেন্দ্রীভূত কমান্ড, মোবাইল প্ল্যাটফর্ম, ভূগর্ভস্থ টানেল এবং পূর্ব প্রস্তুত বিকল্প ব্যবস্থার উপরও নির্ভর করে। বিশেষজ্ঞরা বলছেন, হামলায় ইরানের বড় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তার দ্বিতীয় লেয়ারের সক্ষমতা এখনও অক্ষত রয়েছে। যুদ্ধের প্রথম ২৪ ঘণ্টায় ইরান যে মাত্রার প্রতিক্রিয়া দেখিয়েছিল তা আঞ্চলিক ব্যবস্থাকে চাপে ফেলে দেয়। বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ অনুযায়ী প্রথম দিনগুলোতে শতাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র একযোগে উৎক্ষেপণ করা হয়েছিল। সেই সঙ্গে শত শত ড্রোন ব্যবহার করা হয়, যাতে প্রতিপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। কিন্তু এখন সেই হার অনেক কমে গেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে বড় আকারের ব্যারেজ কমে এসেছে এবং একেবারে এক বা দুইটি ক্ষেপণাস্ত্র কিংবা অল্প সংখ্যক ড্রোন দেখা যাচ্ছে। এই পরিবর্তনকে অনেকে সক্ষমতা কমে যাওয়ার প্রমাণ বললেও সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি পরিকল্পিত ট্যাকটিক্যাল শিফট। কারণ প্রথম ধাপে ইরান তার বড় বহর ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিরক্ষা প্যাটার্ন পরীক্ষা করেছে। এরপর এখন তারা টার্গেটকৃত লক্ষ্যে আঘাত হানছে। এতে কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিনিয়ত ব্যাপক সফলতা পাচ্ছে, ফলে প্রতিপক্ষকে প্রতিবার দামি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। উদাহরণ হিসেবে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কখনো কখনো বহু মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল লাগে, যেখানে ইরানের কিছু ড্রোন তুলনামূলকভাবে খুব কম খরচে তৈরি হয়। অর্থাৎ সামরিক অর্থনীতির দিক থেকেও ইরান প্রতিটি ছোট হামলায় প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিক্রিয়ায় বাধ্য করছে। ইরানের সবচেয়ে বড় শক্তি তার মিসাইল সক্ষমতা। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে ইরানের হাতে। আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশিত না হলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ধারণা দেয় যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছিল। গত কয়েক বছরের সংঘাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও মূল কাঠামো পুরোপুরি ভাঙেনি। বিশেষ করে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং অসংখ্য ড্রোন আলাদা আলাদা নেটওয়ার্কে ছড়িয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের লঞ্চার প্যাডগুলো ধ্বংস করা, কারণ মিসাইল থাকা মানেই নিক্ষেপ সক্ষমতা থাকা নয়। একটি লঞ্চার প্যাড ধ্বংস হলে অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার অযোগ্য হয়ে যায়। কিন্তু এখানেই আসে ইরানের বহুদিনের প্রস্তুতি। তারা স্থায়ী লঞ্চার ছাড়াও ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা মোবাইল লঞ্চার ব্যবহার করে, যা সাধারণ ট্রাকের মতো দেখতে হতে পারে, দ্রুত অবস্থান বদলাতে পারে এবং কয়েক মিনিটে লঞ্চ করে এলাকা ত্যাগ করতে পারে। এই ধরনের লঞ্চার শনাক্ত করা অত্যন্ত কঠিন, বিশেষ করে বিশাল ভৌগোলিক বিস্তৃতি, পাহাড়ি অঞ্চল, মরুভূমি এবং অসংখ্য লুকানো স্থাপনা থাকায় আকাশ নিয়ন্ত্রণে থাকলেও সব লঞ্চার ধ্বংস করা সম্ভব হয় না। আরেকটি বড় বিষয় হলো আন্ডারগ্রাউন্ড স্টোরেজ।
বহু বছর ধরে ইরান মিসাইল সিটি নামে পরিচিত ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক তৈরি করেছে। এসব স্থানে রেল, জ্বালানি সংরক্ষণ, কমান্ড চেম্বার এবং ইমার্জেন্সি এক্সিট রয়েছে। স্থায়ী ঘাঁটি ধ্বংস হলেও টানেল নেটওয়ার্ক থেকে ক্ষেপণাস্ত্র বের করে লঞ্চ করা যায়। এর ফলে প্রতিপক্ষ স্যাটেলাইট ইমেজারি দিয়ে সবসময় লঞ্চ প্রস্তুতি ধরতে পারে না। ইরানের কমে যাওয়া লঞ্চ রেটের আরেকটি কারণ কমান্ড ডিসেন্ট্রালাইজেশন। যুদ্ধের প্রথম দিকে কমান্ড চেইন ক্ষতিগ্রস্ত হলেও পরে আঞ্চলিক কমান্ডারদের হাতে লঞ্চ অথরিটি তুলে দেওয়া হয়। এতে সেন্ট্রাল কমান্ড সেন্টার আক্রান্ত হলেও লোকাল ইউনিট লঞ্চ চালিয়ে যেতে পারে। এই মডেল অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ডক্ট্রিনের অংশ। ইরান বহুদিন ধরেই এই কনভেনশনাল এয়ার সুপারিটি না থাকায় ডিসেন্ট্রালাইজড প্রতিশোধ মডেল তৈরি করেছে। ড্রোন ব্যবহারে ইরানের সক্ষমতা এখনও বড় ফ্যাক্টর। বিশেষ করে শাহেদ 136 ধরনের লয়টারিং মিউনিশন খুব কম খরচে তৈরি করা যায়। এগুলো ধীর গতির হলেও সোয়ার্ম আকারে ছাড়লে রাডার স্যাচুরেশন তৈরি হয়। প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বহু কম দামি টার্গেট মোকাবেলা করতে গিয়ে চাপের মুখে পড়ে। কিছু ড্রোন মাঝপথে ধ্বংস হলেও কিছু লক্ষ্য ভেদ করতে পারে। এই মানসিক চাপও বড় অস্ত্র। উপসাগরীয় অঞ্চলে বর্তমানে সতর্কবার্তাগুলো পর্যালোচনা করলে দেখা যায় শুধু বড় আঘাত নয়, অনিশ্চয়তা তৈরি করাও ইরানের লক্ষ্য। কাতার, সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে বারবার এয়ার অ্যালার্ট জারি হওয়া মানে বেসামরিক অবকাঠামো, এভিয়েশন এবং কারিগরি সেক্টরগুলো সবসময় চাপের মধ্যে থাকে। একটি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট হলেও বিমানবন্দর বন্ধ হয়, বাণিজ্যিক ফ্লাইট ব্যাহত হয়, বিমা খরচ বাড়ে, অর্থনৈতিক ক্ষতি অনেক বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে ইরান এখন প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বাড়ানোর নীতি অনুসরণ করছে। অর্থাৎ দ্রুত বড় আঘাত নয়, বরং দীর্ঘ সময় ধরে কম মাত্রার হামলা চালিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, মানসিক চাপ বাড়ানো এবং আঞ্চলিক অর্থনীতিকে অস্থিতিশীল করা। এই স্ট্র্যাটেজিতে প্রতিদিন কম লঞ্চ হলেও বড় প্রতিক্রিয়া তৈরি হয়, কারণ প্রতিটি আঘাত স্থানীয় তেল মার্কেটে সরাসরি প্রভাব তৈরি করে। হরমুজ প্রণালী এখন ইরানের জন্য সবচেয়ে বড় কৌশলগত কেন্দ্র। বিশ্ব জ্বালানি পরিবহনের বড় অংশ এই জলপথ দিয়ে যায়। সরাসরি ট্যাঙ্কার আঘাত না করেও যদি শুধু হুমকি তৈরি করা যায়, তাহলেই এখানে নৌ পরিবহন ব্যয় অনেক বেড়ে যাবে, যার প্রতিক্রিয়া সরাসরি বিশ্ব তেল মার্কেটে পড়বে। এই অবস্থা যুক্তরাষ্ট্রের জন্য আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়াতে থাকবে। ইরান জানে সরাসরি কনভেনশনাল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিন পেরে ওঠা কঠিন হবে, তাই অর্থনৈতিক চাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। ইরানের কৌশল হলো একটি ড্রোন পাঠিয়ে যদি কাউকে অস্থিতিশীল করা যায়, কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটানোর মাধ্যমে ব্যয় বাড়ে, সেটাই আপাতত ইরানের টার্গেট। এতে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনেও বড় প্রতিবন্ধকতা তৈরি হবে। এই প্রতিক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারসেপ্টর ক্ষয় করা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থগোষ্ঠীগুলো অ্যাডভান্সড মিসাইলস ডিফেন্স ব্যবহার করে। এগুলো অত্যন্ত ব্যয়বহুল। এছাড়াও এগুলো তৈরিতে প্রচুর সময় লাগে। এগুলোর মজুদও খুব বেশি সহজলভ্য নয়। প্রতিদিন যদি অল্প খরচের আঘাতে এসব ব্যয়বহুল ইন্টারসেপ্টর নষ্ট করা যায়, তাহলে প্রতিপক্ষের নিরাপত্তা ব্যবস্থার উপর এটা গভীর চাপ তৈরি করতে পারবে। এখানেই ইরান রণকৌশল প্রতিনিয়ত সফল হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এখন ইরানের লঞ্চ সংখ্যা কম হলেও তার হুমকির সক্ষমতা বজায় রয়েছে, কারণ একটি মিসাইল টার্গেটেই আঞ্চলিক প্রতিরক্ষা দুর্বল করে ফেলতে পারে। এদিকে বেসামরিক অবস্থানে ছোটখাটো আক্রমণ প্রচুর রাজনৈতিক চাপ তৈরি করছে। এছাড়া ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে এমন ঘোষণা দেওয়ার পরও এরকম আক্রমণ আরও বেশি প্রভাব তৈরি করছে। এগুলো শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দেশের অভ্যন্তরে জনমত ক্রমেই ফুঁসে উঠছে, যা খুব বেশি সময় ধরে শান্ত রাখা কষ্টসাধ্য হবে প্রশাসনের জন্য। এবারের যুদ্ধ মনস্তাত্ত্বিকভাবে সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসরায়েলের, কারণ এতদিন ধরে নিরাপদ আকাশ, বিশাল সামরিক শক্তি, নিচ্ছিদ্র নিরাপত্তা, এই রেটরিকগুলো ধুলোর মতো ধসে পড়েছে।
একটা বিষয় দখলদার ইসরায়েলিরা জেনে গেছে, যে শক্তির আশ্বাসে তারা ইসরায়েলে একটা নিরাপদ জীবনের খোঁজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, সেই সক্ষমতা আসলেই প্রশ্নবিদ্ধ। সেই সাথে এবারের যুদ্ধে কোনো রকম পরাজয় ইসরায়েল রাষ্ট্রের আয়ু আরও কমিয়ে দেবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।